অ্যাকচুয়ালি কি হয়, আমার কাছে যারা শিখতে আসে আমি তখন তাকে শিখিয়ে দিই, একটা মেথড আছে, একটা প্যাটার্ন আছে আমার, সেই প্যাটার্ন দিয়ে যখন হিলিং করানো হয় ডেফিনেটলি খুব ভালোভাবে কাজ করে। আর রেকি দিয়ে আর একটা জিনিসও খুব ভালো হয়, চাইল্ডহুড ট্রমা যদি থাকে সেটাও কিন্তু হিল হয়। এটা ঈশ্বরকে না হলেও কিন্তু হ্যাঁ, ঈশ্বরের কাছাকাছি যে ডিভাইন এনার্জিস আছে তাদের সঙ্গে কানেকশনটা করানো। বৈশাখী আড্ডায় আজকে নিউজপল বাংলা দেখুন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান যেমন করছে, আর সেই বৈশাখী আড্ডায় আজকে এমন একটা অনুষ্ঠান বছরের প্রথম দিনে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। আর সেই আড্ডায় আমাদের অতিথি আছেন মোনালিসা, মিস মোনালিসা। মিস মোনালিসা বাংলায় এমন একটা তিনটে স্ট্রিম নিয়ে একই সাথে কাজ করেন, যে তিনটে স্ট্রিম কিন্তু ভীষণ ভাস্ট। কেন আমরা আজকে বাংলা নববর্ষ, তো একটু বাঙালিদের কথা বলবো, বাঙালিদের কাজকর্ম নিয়েও বলবো, যেটা দর্শকদের একটু কাজে আসলেও আসতে পারে। মোনালিসা, আপনাকে বৈশাখী আড্ডায় অনেক অনেক স্বাগত নিউজপল বাংলায়। নমস্কার। আপনি তিনটে জিনিস নিয়ে কাজ করেন, আমি দর্শকদের বলছিলাম যে একাধারে আপনি রেকি নিয়ে কাজ করেন, একাধারে আপনি এঞ্জেল নিয়ে কাজ করেন, একাধারে আপনি ফার্স্ট লাইফ নিয়েও কাজ করেন। দেখুন, এই তিনটে পথ আমরা যদি বলি, দর্শকদের যদি বলি, মানে কিরকম জানেন তো, এই তিনটে স্ট্রিম হচ্ছে তিনটে সরল রেখার মতো, যে তিনটে সরল রেখায় ইনফিনিটি, এর কোনো শেষ নেই। তো এক্স্যাক্টলি সেই হিসেবেই বলছিলাম, এই তিন সরল রেখায় একটা মানুষ কাজ করেন কি করে। আপনাকে প্রথমেই বলবো, একটু দর্শকরা প্রচুর রেকি শুনেছে, রেকি নিয়ে প্রচুর তারা বক্তব্য দেখেছে, শুনেছে, সব ঠিক আছে, কিন্তু রেকির মানে ইউএসপিটা বলুন, কি করলে যেটা এখনো দর্শকরা শোনেনি, বা রেকির সেই গুণাবলীটা যেটা নিয়ে আপনি কাজ করেন, যে কোন দিকটা যেটা এখনো আলো পড়েনি বা স্পটলাইট পড়েনি। অনেকে কিন্তু এটা জানে না যে রেকি অল্টারনেটিভ মেডিসিন হলেও হিলিং, মানে বডি হিলিং এর কাজ করলেও বন্ডিং হিলিং এর কাজ করে খুব। না, বন্ডিং হিলিং তো আমরাই শুনিনি, আমরা তো শুনেছি সিস্টেম অফ অল্টারনেটিভ মেডিসিন। বন্ডিং হিলিংটা কি? বন্ডিং হিলিংটা হচ্ছে যে কারোর সঙ্গে কারোর সম্পর্ক খুব ডিটোরিয়েশন হচ্ছে, ঠিক আছে, এবার যখন ডিটোরিয়েট করছে ইনিশিয়ালি মনে হচ্ছে যেন ভাইব ম্যাচ করছে না, ইনিশিয়ালি যেটা হয় ভাইব্রেশন ম্যাচ করছে না, কি ভাইব ম্যাচ করছে না, কিন্তু তারপরে যেটা অ্যাকচুয়াল বেরোয়, যে ঠিক আছে হতেই পারে একটা পয়েন্ট অফ টাইমে বোরডম কাজ করছে, ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না, ভাইবস ম্যাচ করছে না, কিন্তু সেটা তো হিলিং করেও সলভ করা যায়। এটা কিন্তু রেকি খুব ভালো করে, বন্ডিং হিলিংটা, এটা অনেকেই জানেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা রেকি করে সেটা হচ্ছে, এই পোর্শনটা অনেকে ইউজ করেন কিনা জানি না, উইশটাকে ফুলফিল করতে হেল্প করে। মানে আমরা তো জানতাম যে আমার একটা মাথা মাইগ্রেন আছে, রেকি করলাম সেরে গেল, পেটের একটা সমস্যা আছে, রেকি করলাম সেরে গেল, কিন্তু এটা তো একটা সত্যি। দর্শক দেখুন, উনি কিন্তু যেটা মোনালিসা বলছেন, যে রেকি কিন্তু সম্পর্কের টানাপোড়েনে হিলারের কাজ করে। কিরকম ভাবে একটু একটু খুব সংক্ষিপ্ত বলুন, আপনার থেকে অনেক কিছু শুনবো তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, আমার কাছে যারা শিখতে আসে আমি তখন তাকে শিখিয়ে দিই, একটা মেথড আছে, একটা প্যাটার্ন আছে আমার, সেই প্যাটার্ন দিয়ে যখন হিলিং করানো হয় ডেফিনেটলি খুব ভালোভাবে কাজ করে। আর রেকি দিয়ে আর একটা জিনিসও খুব ভালো হয়, চাইল্ডহুড ট্রমা যদি থাকে সেটাও কিন্তু হিল হয়। বাট আপনাকে জানতে হবে কিভাবে কাজটা করতে হবে। যেরকম আমরা হিলার মানে দুটো ইউটিউবে ভিডিও দেখলাম, আমি নিজে রেকি এক্সপার্ট। এখন তো দেখুন মানুষে ওষুধ খায়ও গুগল দেখে। মানে দর্শক, এটা কিন্তু একটা ঠিকই যে উনি যেটা বলছেন মোনালিসা, যে বিদ্যাটা গুরুমুখী, শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে। কেননা আমি কিভাবে কাজটা করি, আমি জিনিসটা বললাম, তারপর ওই প্যাটার্নটা তোমরা পারলে না, কেননা আমার কাছ থেকে তো পার্সোনালি শিখছে না, তাতে কি হলো, ফেল হলো না করে কমেন্টস চলে এলো। কিন্তু না, জিনিসটাকে যত্ন সহকারে করতে হয়, যে খুব পেশেন্স লাগে, যে হ্যাঁ আমি চাই আমার বাচ্চা 90% পাক, ঠিক আছে, আমার টার্গেট 90%, বাট আমি যদি রেগিটা প্রপারলি করি, ভালোভাবে করি, অ্যাটলিস্ট আমি 75% তো তুলতেই পারবো। আমি যদি উইদাউট রেগি তো আমার 60% উঠছে, তো আমি এইটুকুনি তো করতেই পারি। একটা প্রমোশন, একটা গাড়ি, একটা বাড়ি, এই জিনিসটা তো ম্যানিফেস্টেশন প্রপারলি করতেই পারি, কিন্তু করবে না, এটা হচ্ছে কথা। ধৈর্য নেই মানুষ, না করে দেবে, হয়ে যাবে এরকম। আচ্ছা, আপনার মনে হয় না যে বাঙালির এই যে, দেখুন আমরা তো নববর্ষের আড্ডায় বসেছি, মনে হয় না বাঙালির এই যে স্ক্রল, মানে বুড়ো আঙ্গুল আর তর্জনী,
মোবাইলে রেখে এত পরিমাণ স্ক্রল করে যাচ্ছে, আসলে কি সেখানে ধৈর্যটা ফিরিয়ে আনতে কি রেকি কাজ করে? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা এক্ষেত্রে বলি যে দেখুন, শিখে নিন, যদি না শিখতে পারেন তাহলে হিলার নিন, কিন্তু কাজটা করুন। মানে এটা দেখেছি যে রেস্টুরেন্টে যেতে মানুষ যতটা মানে ইন্টারেস্টেড, ততটা নিজের ভেতরে এনহ্যান্সমেন্টের জন্য কারোর খুব একটা ইন্টারেস্ট নেই। তখন মনে হচ্ছে ওটা ঠিক না। কিন্তু একটা ট্যুর করতে বলুন, ঝট করে চলে গেল, হ্যাঁ আমি এত টাকা খরচা করে দিলাম। তো যখন বলি কিছু হিলিং করুন বা কোনো কাউন্সিলিং করুন বা আপনি নিজে কোনো জিনিস শিখুন যেটাতে আপনার লাইফে পার্মানেন্টলি কাজ দেবে, তখন কিন্তু মানুষ কোথাও গিয়ে একটু পিছু পা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এখন আমি একটা জিনিস দেখেছি, মানুষের মধ্যে একটা জাগরণ আসছে, সবাই জানতে চাইছে, ফোন করে লোকে কিছু পারুক না পারুক এটলিস্ট আমাকে জিনিসটা জানতে চায় যে জিনিসটা কি হয়, কেমন করে হয়। ঠিক আছে, আমি যদি শিখি আমি আপনার কাছে আসবো, এই জিনিসটা হয়। এন্ড তাছাড়া বেশ যথেষ্ট মানুষ আজকাল কনসিয়াস হয়েছে, তারা যথেষ্ট আসছেন। এটা আমার একটা ভালো, মানে নিউলি আমি দেখেছি যখন থেকে, আমি তো 10 years কাজ করছি এই ফিল্ডে, তো যখন থেকে এটা শুরু করেছি তখন থেকে আজ অব্দি এই মানে কনসিয়াস লেভেলটা অনেকটা বেড়েছে। 2006-তে আমি দেখেছি 2025 থেকে একটা ঢেউ এসছে যে না, সামথিং ইজ দেয়ার। এতটাও জিনিসটা ইমপ্র্যাকটিক্যাল বা হতে পারে না, ইমাজিনেশন মানে সে আনবক্সিং এর মতো যে কি আছে, যে এটাকে আমরা আনবক্সিং। অনেক অনেক মানুষকে পেয়েছি, তার সাপোর্ট পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এটা আমি বলবো। দর্শক, তাহলে এই যে এইটুকুনি তো আমরা শিখতেই পারি। দেখুন, মানে একটা সেই কথা আছে না, বাংলায় বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো ছাত্র হিসেবে আপনি বলছেন যে এটা ধৈর্য এবং দিয়ে শেখা যায়। কিন্তু আপনাকে আর একটা জিনিস এবার একটু আমরা জানতে চাই, মানে দর্শকদেরকে একটু বোঝাতে চাই। এই যে আপনি অ্যাঞ্জেল নিয়ে কাজ করেন, দেখুন অ্যাঞ্জেল বলতে আমাদের যে অ্যাঞ্জেল, ANGEL, যে লিখি আমরা, তখন না আমাদের একটা অন্য ধরনের ফিলিংস হয়, একটা অন্য ধরনের মানে ছবি মনে আসে। অ্যাঞ্জেল বিদ্যাটা কি? অ্যাঞ্জেল বিদ্যাটা হচ্ছে, আমি একটু বলে দিই, এঞ্জেলসটা হচ্ছে ডিভাইন এনার্জি। এটা অনেকেই জিজ্ঞেস করে, আমি এখনো বলে দিচ্ছি, ডিভাইন এনার্জি। ওনারা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী দেবদূত। তো এই যে দেবদূতদেরকে আমি অ্যাটনমেন্ট করে দেয়। কিভাবে? অনেকে বলে এভাবে ডাকুন, ওভাবে ডাকুন, নিশ্চয়ই হয়, আমার জানা নেই। কিন্তু একটা জিনিস আমি ওয়ার্নিংও দিয়ে দিই যে দেখুন, আপনি ডাকছেন এঞ্জেলকে উইদাউট অ্যাটনমেন্ট, ডাকছেন খুব ভালো, ওয়েল এন্ড গুড। এটা কি মানে না জেনে? হ্যাঁ, মানে একটা নাম শুনে নিলাম, এঞ্জেলকে আমি প্রে করতে শুরু করলাম, ওয়েল এন্ড গুড করছেন, কিন্তু ওটা কিন্তু প্রোস এন্ড কনসও আছে। কোথাও গিয়ে এঞ্জেলের জায়গায় অন্য স্পিরিটও চলে আসে, কিন্তু তাতে উইশ তো ফুলফিল হয়ে যায়, তারপরে কিন্তু তার লাইফে কিছু ড্যামেজও হয়ে যায়। এবং এটা কিছু লাইভ এক্সাম্পলও আমরা পেয়েছি। যেরকম এক ভদ্রমহিলা, তাকে একটা জিনিস শেখানো হয়েছে, রেকি শেখানো হয়েছে, কিন্তু এঞ্জেল সম্বন্ধে তিনি শুনে গেছেন, শেখেননি। তো যখন ওনাকে একটা অদ্ভুত জিনিস হলো, উনি এক্সপেরিমেন্টাল ডেকেছেন খুব ভালো, ওনার ফিল হয়েছে এঞ্জেল বোধহয় এসছেন, কাজ করেছেন, কেননা যেটার জন্য উনি উইশ করেছেন সেটা তো হয়ে গেছে। তার কিছুদিন পরে ওনার ডিপ্রেশন স্টার্ট হয়ে গেল, ইরিটেশন স্টার্ট হয়ে গেল, ভালো না লাগা স্টার্ট হয়ে গেল, মনে হলো সব ছিটকে গেল, সবার সঙ্গে সব সম্পর্ক ছিটকে যাচ্ছে। এবার উনি ভাবছেন এটা কি এঞ্জেল ডাকার সাইড এফেক্টস? অ্যাকচুয়ালি কি ওটা এঞ্জেল ছিল? যখন এসে বোঝালাম আপনি কি শিখেছেন কোথাও প্রপার অ্যাটেনমেন্ট নিয়ে, বলছেন না সেটা তো আমি তো করিনি, আমি তো জাস্ট শুনে করেছি। এবং শুনে করলে তো সেই রিস্কটাও তো আপনার, এটাই হয় না। এটা মানে এটা তো আপনি একদম টেকনিক্যাল কথা বললেন, কিন্তু এই অ্যাঞ্জেলরা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবের এই যে 10টা 5টা বা 10টা 8টার যে ডিউটি আওয়ার্সে মানুষ ছুটে বেড়াচ্ছে, সবাই তো আমরা ছুটে বেড়াচ্ছি দুটো পয়সার জন্য, ভালো থাকবার জন্য। যার জন্য এর একটা সুবিধা আছে কি, মানুষ সচ্ছল হয়েছে, কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে মানুষের স্ট্রেসফুল লাইফ হয়ে গেছে। সেইখানে এই অ্যাঞ্জেল বিদ্যাটা কিভাবে কাজ করে একটু যদি বলেন। আমার এই রেকি আর এঞ্জেলের দুটো ক্লাসেরই একটা সিমিলারিটি আছে, দুটোই 1 ডে ক্লাস। তা একটা মানুষ সারা জীবনে 1 ডে করে ক্লাস তো বার করতেই পারে। এবার যদি কারণ মনেও হচ্ছে যে না আমি বার করতে পারছি না, তাহলে আমাকে হিলিং করে দিন। এবার রইলো এঞ্জেলস, যে ডিভাইন এনার্জি থেকে ডেকে কাজ করানো, যে আমি উইশটা ফুলফিল করব। আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি মেক শিওর করলাম আমি এত সুন্দর করে ইন্টারভিউটা দেব যে আমি জবটা পাবো, বা আমার জব পাওয়ার সিকিউরিটিটা 100%, অ্যাটলিস্ট 90%। তাহলে এই যে এনার্জিটাকে আমি কাজে লাগাবো, তার জন্য জিনিসটাকে আমাকে শিখতে হবে, তার জন্য আমাকে অ্যাটেনমেন্টটা নিতে হবে, আমি কোন এঞ্জেলকে কোন কাজে লাগাবো সেটাও আমাকে জানতে হবে।
এই যে দেবদূত যে বলছেন অ্যাঞ্জেলরা, দু একজন অ্যাঞ্জেলের একটু নাম বলুন। আমি যেরকম 15টা আর্কেঞ্জেলস এর মানে আমি যখন অ্যাটেনমেন্ট করিয়ে দিই, তারপর আমি পার্সোনালি 15 জন আর্কেঞ্জেলস কে শেখাই। শেখানোর পর ওনাদেরকে কি কোন কোন পারপাসে কিভাবে ডাকতে হয়, কে কোন পারপাসে, মানে যিনি ধরে নিন সৌন্দর্য, তাকে আমি ডাকছি আমাকে ইন্টারভিউ পাস করিয়ে দাও, আমি যেন ভালো কথা বলি। যিনি ভালো কমিউনিকেশনের, তাকে আমি ডাকছি আমি যেন বাড়ি ফিরতে পারি। দুটো তো ডিফারেন্ট জোন। তো আমার মনে আমাদের যে আমি যে সেক্টরটায় মানে শেখাই, তাতে কি আমার স্পেসিফিকেশন থাকে যে ইনি এটা রিলেটেডই কাজ করে, আমাকে এই রিলেটেড দেখো, তাহলে তুমি বেস্ট রেজাল্টটা পাবে। মানে মেডিসিনের ডক্টরের কাছে গেলে মেডিসিনের চিকিৎসাই নিতে হবে, সার্জারির কাছে গেলে সার্জনের কাছে গেলে কি আর মেডিসিনের চিকিৎসা পাওয়া যাবে? এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। এবং ওনাদের ওভারঅল ধরুন যারা শিখলো না, হ্যাঁ ওনাদের যেমন সিম্বলস আছে, অনেকে বলে এঞ্জেল সিম্বলসটা কিভাবে ইউটিলাইজ করব। আপনি যদি কোনো গুগল থেকে বা ইউটিউব থেকে করেন খুব ভালো কথা, কিন্তু আপনি যদি জিনিসটা শিখে করেন তাহলে আরো বেস্ট হয়। আপনি তো জিনিসটা অ্যাটেনমেন্টের সময় আপনি তো জিনিসটা শিখছেন, যেটাকে কিভাবে আঁকতে হয়, কিভাবে জিনিসটাকে আমাকে ইউটিলাইজ করতে হয়, সেই জিনিসটা জেনে করলে আমার মনে হয় বেস্ট হয়, র্যান্ডম ভিডিওস না দেখে। না এখন তো দেখুন সবার হাতে বড় ফোন, সবার হাতে স্মার্টফোন, এবং গুগল হচ্ছে পৃথিবীতে, আমরা আগে বলতাম যে সর্বজ্ঞ স্বয়ং শ্রী ভগবান, তো এখন হচ্ছে গুগলকে আমাদের মানে মরতে আমার আপনার হাতের কাছে অনলাইন সার্ভিস আছে। তো কেউ যদি বলে আমি রেকি ম্যাম আসতে পারবো না, আমি অনেকটাই ডিস্টেন্সে থাকি, এরকম অনেকেই আছে, বা আমি এঞ্জেল ক্লাস ডিস্টেন্সে করতে চাই, তো আমি তো ডিস্টেন্সেও করিয়ে দিই, অসুবিধা হয় না। তার কাছে আমি পিডিএফ ফাইলও পাঠিয়ে দিই, অসুবিধা হয় না। সে পার্সনটা তো জিনিসটা শিখে নিচ্ছে, দেখে নিচ্ছে, পড়ে নিচ্ছে, প্রিন্টও করে নিচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু জিনিসটা আমার ইন্টেনশনটা থাকতে হবে, জিনিসটা আমি শিখবো আর এনি কস্ট, এই ডিভাইন এনার্জিকে নিয়ে আমি চলবো, আমি আমার লাইফটা বেস্ট ডিরেকশনে নিয়ে যাব, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখুন যে কোনো বিদ্যাতেই বলা হয় না যে সেই যে আমরা বলতাম না যে প্রপার টিচিংস নিয়ে তারপরেই সেটা বোধহয় অ্যাপ্লাই করাটাই। হ্যাঁ হ্যাঁ, অরেলস হিলার হায়ার করা খুব দরকার। কেননা আমি হতেই পারি অসুস্থ, আমার মেন্টাল ট্রমা আছে, কি আমার বাচ্চাকে নিয়ে খুব যন্ত্রণা। তবে যেরকম রিসেন্ট আমরা খুব পেয়েছি, বাচ্চা এত রুডলি বিহেভ করছে, এত পেন দিচ্ছে যে টাকা দাও, এই করো, ফ্যামিলিকে খুব প্রেশারাইজ করছে। যে আবার রিসেন্ট আরেকজন এসে, উনিও বলছে আমার ছেলে কেন কথা বলছে না, কেন আমাকে দেখলেই অ্যাভয়েড করে চলে যাচ্ছে, কেন করছে, আমি তো ট্র্যাক পাচ্ছি না। তো আমরা সবসময় বলি যে ঠিক আছে আপনি কি শিখবেন না ম্যাম, আমার মেন্টাল কন্ডিশন নেই, আমি স্পেশাল বাচ্চাটাকে হ্যান্ডেল করব না শিখবো। তখন আমরা বলি ঠিক আছে আপনি হিলিং করে নিন। হিলারের আপনি যদি হিলার হায়ার করেন তাহলে আপনার জন্য বেস্ট হয়। আপনার তো ভালো হওয়া নিয়ে কথা, সেটা এট এনি কস্ট হোক, সে আপনি নিজেই করুন আর হায়ারই করুন। এক্স্যাক্টলি, মানে ভালো থাকা এবং ভালো করাটা। কিন্তু দেখুন বাঙালি কিন্তু আজকে ডিফারেন্ট। এই যে আপনি তো এসছেন, আপনি তো একটা ভালো চাকরিও করতে পারেন, কিন্তু আপনি একটা বিকল্প প্রফেশনকে মানে এমন ভাবে বেছেছেন যেটা দিয়ে সমাজের একটা মঙ্গল হচ্ছে। কিন্তু আপনার মনে হয় না যে আপনি এই প্রফেশনটা বাছলেন কেন? এটা তো জিজ্ঞেস করতে ইচ্ছাই করে। এটা তো আমি এইটুকুনি জানি যে এটা ওনাদের আদেশ, মানে এঞ্জেলসদের আদেশ। কেননা আমি আমার ম্যামের সঙ্গে যখন কাজ করেছি, আমি যখন ফার্স্ট ওনার কাছে শিখেছিলাম, তো এই জিনিসটা আমি ওনার সঙ্গে এত সুন্দরভাবে কমিউনিকেশন করতে পেরেছিলাম বা এত সুন্দরভাবে ওনাকে অ্যাপ্লাই করতে পেরেছিলাম যে আমার মনে হয়নি যে এর বাইরে আর কিছু আছে। মানে সবাই তো গতানুগতিক জবই করে, কিন্তু আমি যদি ডিভাইন এনার্জিকে নিয়ে সঙ্গে রেখে কাজ করি তাহলে আমার অসুবিধা কি? যেমন রিসেন্টলি একটি মেয়ে, ওর খুব কনফিউশন ছিল যে রিলেশনশিপে আছে সেটা রাইট অর রং। তো আমার কাছে এলো, বললো আমি তো শিখেছি, কি করি বলো তো? বললাম তুমি এঞ্জেল কল করো, তুমি দেখো কি দাঁড়ায়। ও বলছে ও এত সুন্দর বিলিভ নিয়ে প্রে করেছে। ও বলছে দুদিন পাতে বেরোলো মানুষটাই ফ্রড, কিন্তু আমি এতদিন ধরে লোকটাকে চিনছি, আমি জানতামই না যেটা এঞ্জেল কে প্রে করার পর দেখছি ছেলেটা ফ্রড। তো এইটা তো এতদিন আটকে, মানে এটা কি আপনি ডিভাইন এন্টিটিকে আমরা ইন্টারফেয়ার করতে, এই যে ডিভাইন এন্টিটি তো বলা হয়, আপনি যে বলছেন সত্যি এঞ্জেল তো দেবদূত, তাহলে আপনারা কি ভগবানের সাথে কানেকশন করিয়ে দিচ্ছেন? এটা ঈশ্বরকে না হলো, কিন্তু হ্যাঁ ঈশ্বরের কাছাকাছি যে ডিভাইন এনার্জিস আছে তাদের সঙ্গে কানেকশনটা করানো হচ্ছে মেনলি। অনেকটা সমৃদ্ধ হলাম আমরা এই আলোচনা থেকে। এবং আপনাদের যদি কখনো এই সমস্ত কাজেও লাগে যে আপনাদের জীবনে হিল করতে বা আপনাদের জীবন কারো সুন্দরভাবে পরিচালিত করতে, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে মিস মোনালিসার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু মোনালিসা, আরেকটা বিষয় একটু আপনার থেকে জানতে চাই, যে এই যে আপনি পাস্ট লাইফ নিয়ে কাজ করেন,
দেখুন পাস্ট লাইফ নিয়ে যখনই আমরা বলি না, মানুষের সেই ওঝা তন্ত্র মন্ত্র মানে মানে গুণিন সুলেমানি তন্ত্র এইসবের কথাগুলো মনে পড়ে। পাস্ট লাইফটা অ্যাকচুয়ালি কি কাজে লাগছে? একজন মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার বিগত জন্মের কথা ভুলে গিয়েছিল বলেই এদেরকে তুমি তোমার নিকট আত্মীয় ভাবছো। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যখন ভগবান অর্জুন যখন বলল যে না আমি আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, তখন ভগবান তাকে বললেন যে কাদেরকে তুমি আত্মীয় ভাবছো? যাদেরকে তুমি আত্মীয় ভাবছো তাদের তোমার এই জন্মের আত্মীয়, তোমার বিগত জন্ম তুমি ভুলে গিয়েছো, বিস্মৃত আছো, তাই তুমি এদেরকে তোমার আত্মীয় ভাবছো। তার পাস্ট লাইফ কি এটাই? পাস্ট লাইফের এটা তো উনি তো এক্সপ্লেন করেইছেন, গীতাতে তো ডেফিনেটলি আছে। কিন্তু আপনারা পাস্ট লাইফটা, আমরা পাস্ট লাইফটা বুঝি না। তো ধরুন আমি এই আপনার সাথে ক্যামেরায় বসে কথা বলছি, মানে আমি সেই যোগ সাধনা করিনি যার জন্য আমি আমার বিগত জন্ম, কিন্তু প্রত্যেকটা আমরা যে হিন্দু ধর্মে বিশ্বাস রাখি সেখানে আমরা বলি জন্মান্তরবাদ আমাদের একটা ধ্রুব সত্য। সেখানে আপনারা যে পাস্ট লাইফ নিয়ে কাজ করছেন, এই শতকে দাঁড়িয়ে, এই জেড যুগে নেট স্পিডে দাঁড়িয়ে কাজ করছেন, সেখানে আপনারা কিভাবে কাজ করেন? হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যেরকম এই লাইফের ট্রমাটা আমি রেকি দিয়ে হিল করছি। রেকিতে একটা পার্ট আছে সেকেন্ড ডিগ্রিতে চাইল্ডহুড হিলিং। তার মানে কি এই লাইফে আমার ছোটবেলায় যা ট্রমা আছে সেটা আমি হিল করে দিলাম, ওয়েল এন্ড গুড। কিন্তু আমার পাস্ট লাইফে যে কার্মিক অ্যাকাউন্ট আমি রেখে এসেছি সেটা কি করে আমি হিল করব? এই লাইফে আমি চোট খেলাম, আমি চাইল্ডহুড হিলিং করলাম, ঠিক আছে, আমি ঠিক হয়ে গেলাম। কিন্তু আমার পাস্ট লাইফে যদি কার্মিক পেন্ডিং রেখে, এই কার্মিক পেন্ডিংটা কি এটা একটু বলুন দর্শকদের। কার্মিক পেন্ডিং হচ্ছে মানে ধরুন আমি একটা কেস দিয়ে বলি খুব ভালোভাবে, সেটা বেস্ট হবে। তো একটি ছেলে এসেছিলেন, যে ছেলেটি খুব অলওয়েজ অসুস্থ থাকে। ওর মা রিকোয়েস্ট করলো আমার ছেলে হসপিটালাইজড, তুমি কিছু করো, ঠিক আছে। যখন ওর মানে বর্তা দেখা গেল ও একজনকে, একটি মেয়েকে এত ব্রুটালি মেরেছে এবং মারতে মারতে মেয়েটি শুয়ে আছে, মানে পড়ে গেছে আর কি, পেটে লাথি মেরে যাচ্ছে। আর তারপরে ওর চুলটাকে ধরে পাক দিয়ে হিচড়াতে নিয়ে যাচ্ছে। গত জন্মে ওটা ওয়াইফ ছিল, এটা হাজবেন্ড ছিল। যে মারছে সে হাজবেন্ড, আর যে মারটা খাচ্ছে সেটা ওয়াইফ। এই লাইফে ছেলেটি একটা মানে ইয়াং ছেলে, বাচ্চা ছেলে, খুব ধার্মিক ছেলে, কোনো ম্যাচ নেই দেখুন, ধার্মিক ছেলে, বাচ্চা ছেলে। তো ও কি করেছে? ও কিছুই করেনি, ও রেকি শিখেছে, এঞ্জেল প্রে করেছে, মা বাবার সঙ্গে ছিল। কিন্তু ওর জন্মটা এমন একটা জায়গায় হয়েছে সেখানে মা খুব ভালোবাসে, বাবা খুব ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ওর ছোট থেকে একটা অসুখ নিয়ে এসছে। সেই অসুখটা ওর ছোট থেকে, এবং তার কোনো কিওর নেই। দুদিন ছাড়া ছাড়া হসপিটাল যায়, অসুস্থ হয়, হসপিটাল যায়, সুস্থ করা হয়, বাড়ি চলে আসে, এবং সারা জীবনই ও অসুস্থ হয়েই থাকবে। এবার যখন ও পাস্ট লাইফে গেল, ও ঠিক যায়নি, ওর বিহাফে ওর মা গেছিল। উনি বললেন যে উনি এই ইনসিডেন্টটা দেখলেন এত ভয়াবহ, এবং এইভাবে যখন মেয়েটিকে মারা হলো, মেয়েটি কার্স করেছিল যে আজকে আমি স্ত্রী, তুমি আমাকে মারছো, আমি অবলা, আমি অসহায়, আমি তোমার কাছে এরকম ব্রুটালি মানে মার খাচ্ছি, মার্ডার হচ্ছে, তুমি একসময় এর থেকেও ব্রুটাল লাইফ পাবে। এই অভিশাপ। এন্ড ওইটা যখন ওর মা রিয়েলাইজ করলো, এবং অনেক মেয়েটিকে বোধহয় অনেক ওখানটা গিয়ে কারেকশন করেছে, একটাই শুধু মেসেজ পেলো যে প্রাণটা ফিরিয়ে দিচ্ছি, শরীর ওর অসুস্থই থাকবে। এন্ড টাচউড কিছুদিনের মধ্যেই, মানে অলমোস্ট 2 সপ্তাহের মধ্যে ছেলেটি হসপিটাল থেকে ছাড়া পেলো, কিন্তু অসুস্থই থেকে গেল। ডক্টর বললো দেখুন পার্মানেন্ট কিওর হবে না, কিন্তু ছেলেটি ফিরবে, ছেলেটি থাকবে, যেরকম এইভাবে যতদিন থাকে থাকলো, তারপর চলে যাবে। ছেলেটি কিন্তু এখন অব্দি আছে, এবং ছেলেটি রিয়েলাইজ করেছে পরের মায়ের কাছে শুনে যে সত্যি ও একটা ব্লান্ডার করেছে। কি করে বলবো, মনে থাকবে না, ওটা আপনি তো ঘুমিয়ে পড়ছেন না। পাস্ট লাইফ সেশন যেতে আমি যে নিয়ে যাচ্ছি, আমার যে প্রসিডিওরটা আছে সেটা তো ঘুম পাড়িয়ে দেবে না, তাহলে তো স্বপ্ন হয়ে গেল। আবার তাকিয়েও থাকা না যে আমি তাকিয়ে টিভিটা দেখছি, সেটাও না। এটা তো বেসিক্যালি একটা হিপনোটাইজিং প্রসিডিওর দিয়ে আমি নিয়ে যাচ্ছি, যেখানে আমি সোলের জার্নি করাচ্ছি, এবং এই যে আত্মার যে জার্নিটা করাচ্ছি সেটাই তো তখন পূর্বজন্মে যাচ্ছে। এবং এই পুরো যে মেমোরিটা অ্যাকচুয়ালি এটা আমাদের বডিতেই থাকে,
আমাদের রুট চাকরাতে থাকে এই মেমোরিজ গুলো, আমরা কিন্তু ডিলিট করে দিই না। এই লাইফে যে এইখানে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি, কোনো একটা লাইফে যখন আমি যাব, আমি এই ট্যালেন্টটা নিয়েই যাব যে আমি এটা জানি। তো এটা আমাদের চক্রাসেই থাকে। যারা 7 চক্রাস, যারা রেকি করো তারা জানো 7 চক্রাস যে আছে তার মধ্যেই আমাদের চক্রাসের মধ্যে মেমোরি গুলো হোল্ড করা থাকে। যখন আমরা বডি চেঞ্জ করি রিবার্থের সময়, আমাদের মেমোরিজ গুলো কোথাও হিডেন থাকে, সেটা কি আনফোল্ড। দেখুন, আপনি যে পাস্ট লাইফের কথা বলছেন না, আমরা বারবার বলি যে ভগবত গীতা ভারতবর্ষে এমন একটা গ্রন্থ যার বাইরে কিছু নেই। না, এই যে আপনি ছেলেটার উদাহরণ দিলেন, আমরা বলি কি আত্মার পুনর্জন্ম হয়, এবং পাস্ট লাইফ মানে আত্মা এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা একটা যখন মানুষ যখন জীর্ণ বাস পরিত্যাগ করে নতুন বাড়িতে যায় না, আত্মাও কিন্তু এই দেহটাই রক্ত মাংসের খাঁচাটা পরিত্যাগ করে অন্য জায়গায় যায়। এবং ভগবত গীতাতে পরিষ্কার বলছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী। জীর্ণ বাস যেমন মানুষ পরিত্যাগ করে, আত্মাও তেমন কিন্তু খোলস পরিত্যাগ করে, তাই কি? একদম ঠিক, 100%। এবং প্রত্যেকটা জন্মে যে আমরা মানুষ হয়েই জন্মাই, এটা ভীষণ ইমপ্র্যাকটিক্যাল কথা। কেননা অনেক মানুষ এটাও কিন্তু বলেছে আমি নিজেকে সাপ রূপে পাচ্ছি, কেউ বলছে আমি ঘোড়া, কেউ বলছে আমি বেড়াল। তাহলে দেখুন, সেই শাস্ত্রে বলে যে চূড়া মনুষ্য জন্ম বড় দুর্লভ। আজকে দেখুন, আমরা নববর্ষের আড্ডা করছি কিন্তু অনেক কিছু জানতে পারছি মিস মোনালিসার থেকে, যে মনুষ্য জন্ম, এই যে আমরা বলি না যে এক জন্মে মানুষ হয়েছে 84 লক্ষ কোটি যোনি ভ্রমণের পরেই, এই জন্য মানুষের জন্মটাকে দুর্লভ হবে। কিন্তু দেখুন বর্তমান দিনে যে আছে, আমি আপনাকে যদি একটা ঢিল ধরুন শিয়ালদা স্টেশনে ফেলে দিলাম, এক মুঠো ঢিল, 10 মানে হাতে 5টা আঙুল, 5টা ঢিল নিয়ে যদি একটু মানুষের মাথায় ফেলি, আপনি বলবেন যে আপনার পুনর্জন্ম আছে, আপনি পূর্বজন্ম আছে, বিশ্বাস করবেন? লোকে কিন্তু বিশ্বাসই করবে না, করে না। কিন্তু ইদানিং আমি দেখছি মানুষের মধ্যে জাগরণটা এসছে। তারা বোঝে যে আমি যখন বারবার, দেখুন আপনার 2 বছর একটা কষ্ট হতে পারে, যেন অনেকে বলে লাইফে আপ এন্ড ডাউন চলে, হ্যাঁ ওয়েল এন্ড গুড, লাইফে তো আপ এন্ড ডাউন চলবে। কিন্তু ধরে নিন ছোটবেলা থেকে বা আপনার কোনো জিনিস যদি কনস্ট্যান্ট সাফারিং থাকে, সেটা এরম না যে 2 বছর হলো 3 বছর হলো ডাউনে ছিল তারপর আপনি আপে উঠলেন। আপে উঠছেই না, মানে একটা মানুষ ধরেন যে কবারই বিয়ে করছে তার ডিভোর্স হচ্ছে, কি যে কবার তার লাইফে পার্টনার আসছে সেটা ফল ডাউন করছে, মানে রিলেশনশিপটা ফল আউট করছে। তখন কি হয়, ওটা না লিখিত, তবে এটা না যে হ্যাঁ আমার 2টো হয়নি কিন্তু 5টা কেন হবে, একটা তো হবে যেটাতে আমার ওয়ার্কআউট করবে, তাই না? কিন্তু সেটা যখন হচ্ছে না, অথচ মানুষটা কি খারাপ, সে কি ছুরি চাকু নিয়ে দৌড়চ্ছে? তা না, সে কিন্তু যথেষ্ট ভালো মানুষ। এত ভালো মানুষের সঙ্গে এত ইনজাস্টিস কিভাবে? কার্মিক অ্যাকাউন্ট। দেখুন, এই যে বলছিলাম ওনার সাথে জার্নি করতে করতে অনেকটা দূর আমরা ভীষণ ভালো লাগলো আপনার এই সেশনটা শুনে। কিন্তু একটা কথা কিন্তু আমরা একদম সংক্ষিপ্ত, একদম মানে শেষ পর্যায়ে অনুষ্ঠানে চলে এসেছি। সেটা হচ্ছে যাই করুন না কেন, সেটা আপনার বেশি পূর্বজন্মে বা পুনর্জন্মে যাবেন কি যাবেন না, এটা তো আপনাদের ব্যাপার। কিন্তু এই যে ভিজিবল ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আমরা রয়েছি, সেখানে আমার মনে হয় ওনার কথা শুনে, এতক্ষণ ধরে মোনালিসার কথা শুনে যেটা মনে হলো, যে 3টে জিনিস খুব মেনটেন করা দরকার। একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে সততা, আর একটা হচ্ছে ভালো কাজ, বিবেকটা, অর্থাৎ জাগ্রত বিবেক। আর মোনালিসা, আমার তো আপনার আলোচনা শুনে আমার স্বামী বিবেকানন্দের একটা গল্প মনে পড়ছে। স্বামীজি তখন গিয়েছেন বিদেশে ভক্তদের কাছে, ভক্তরা বলছেন, স্বামী বিবেকানন্দ সমস্ত আমেরিকান ভক্তরা বলছেন যে আপনি যে হিন্দু সন্ন্যাসী হিসেবে ভূত প্রেতের কথা বলছেন, আপনি ভূত প্রেত দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। স্বামী বিবেকানন্দ বলছেন হ্যাঁ দেখেছি। বলে কিরম দেখেছেন? বলে এই যে তোমরা এসছো, এখানে বসে রয়েছো, তোমাদের মাথার উপরে অনেক ভূত প্রেত আমি দেখতে পাচ্ছি। বলে আমরা তো দেখতে পাচ্ছি না। বলে এখনো দেখতে পাচ্ছ না? জানো, ধরো তুমি একতলায় বসে রয়েছো, দোতলা বাড়িতে তারা থাকে, তাহলে তুমি একতলায় বসে দোতলার জিনিস দেখবে কি করে? হয় তোমাকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে, নয় তোমাকে বাইরে থেকে দোতলার হাইট সমান উচ্চতায় নিজেকে তুলে নিয়ে যেতে হবে, যেখানে যারা থাকে সেই পর্যন্ত তুলে নিয়ে গেলেই তাদেরকে তুমি দেখতে পাবে। কি আমি কি ঠিক বললাম গল্পটা? 100% ঠিক। তাহলে এই দর্শকদের নববর্ষে কি পরামর্শ দেবে? কমেন্ট করা সত্যি খুব সহজ, কিন্তু আমি একটা জিনিস বলি, স্ক্যানিং এর বিষয়টা আমি একটু বলি। অনেকে বলে যে ম্যাম আমার পাস্ট লাইফ দেখে লাভ নেই, এই লাইফে আমি কন্টিনিউ ফেল করছি, তো কি জন্য করছি সেটা দেখে দিতে পারবেন? তো সেটাও কিন্তু করে দিই।
যে ঠিক আছে পাস্ট লাইফ যে আপনি স্ক্যান করে নিন হ্যাঁ, আপনার লাইফটা। এই মোমেন্টে যে যন্ত্রণাদের দিয়ে আমি যাচ্ছি সেটা দিয়ে আমি কি করে সলভ করব, সেটাও কিন্তু আমি রেমেডি দিয়ে করে দিই। আর একটা জিনিস যেটা আমি আমার কাছে মানুষরা পায়, এটা পাস্ট লাইফ অ্যান্ড স্ক্যানিং এর বিয়ন্ডে, সেটা হচ্ছে সোল কমিউনিকেশন। সেটা হচ্ছে যে আপনার যে প্রিয় মানুষ যিনি চলে গেছেন তাদের সঙ্গে কানেক্ট করা। সেটা কি সেটা খানিকটা প্ল্যানচেট? না, ডেফিনেটলি না। কেননা প্ল্যানচেট একটা ডিফারেন্ট প্রসিডিওর। আপনি দেখুন না, তন্ত্র একটা ডিফারেন্ট প্রসিডিওর, উইচক্রাফট একটা ডিফারেন্ট প্রসিডিওর, পাস্ট লাইফ রিগ্রেশন কিন্তু একটা ডিফারেন্ট। কিন্তু ওরই একটা ছোট্ট পার্ট যেটা আছে সেটাই কিন্তু আমি করাই, সেটা হচ্ছে সোল কমিউনিকেশন। যে আপনার প্রিয় মানুষ যাকে আপনি হারিয়েছেন অথচ তাকে কমিউনিকেট করতে চাইছেন বা তাকে দেখতে চাইছেন বা তার কোনো মেসেজ পেতে চাইছেন, সেটা কিন্তু ডেফিনেটলি করা যায়। যার জন্য তো দেখুন, এই যে আমরা বলছিলাম না যে একদম অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। দর্শক, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে? যদি আপনাদের কাজে লাগে তবেই কিন্তু নববর্ষের আমাদের এই আড্ডাটা একটু সার্থক হবে। এবং একটা কথা কিন্তু না বলেই পারছি না, দেখুন ভারতের মুনি ঋষিরা কিন্তু বলছেন কি আপনার কাস্ট, কি আপনার ক্রিড, কি আপনার রিলিজিয়ন সেসব জানার দরকার নেই। সংস্কৃতি একটা, বেদান্তের একটা শব্দ আছে আত্মানাং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো, নিজেকে চেনো। নিজেকে জানলে, নিজেকে চিনলে তবেই তুমি তোমার বিবেককে জানতে পারবে। বিবেককে জানতে পারলে তুমি তোমার বিবেক দ্বারা পরিচালিত হবে। কিন্তু এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেখানে মূল ভিত্তি হচ্ছে সেই চারবাক স্কুল অফ ফিলোসফি, যাবজ্জীবেত সুখং জীবেত তৃণং কৃত্বা ঘৃতং পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত, মানে দেহ একবার ভস্মীভূত হয়ে গেলে তা ফিরে আসে না। এই ধারণাটা কিন্তু ভুল। দেহ পুড়ে গেলেও দেহাতিরিক্ত গুণ হচ্ছে আত্মা, এবং সেই আত্মা কিন্তু অজর, অমর, অবিনশ্বর। সে কিন্তু বারবার ফিরে আসে, আর তার উপরই কাজ করেন কিন্তু মিস মোনালিসা। আজকের আড্ডা এখানে শেষ করলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।